আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ত্রিনা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ। ৬,০০০ কোটি টাকার প্রকল্পেও জলজট থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। খিচুড়ি রান্নায় বাচ্চাদের লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টির শঙ্কায় একনেকে অনুমোদন পায়নি প্রাইমারি স্কুলের মিড ডে মিল প্রকল্প, নতুনভাবে উপস্থাপনের নির্দেশ। টিএসসিতে ছাত্রদলের কর্মসূচিতে হামলা, গুরুতর আহত কেন্দ্রীয় সভাপতি খোকন সহ বেশ কয়েকজন। ছাত্রলীগকে দোষারোপ, অভিযোগ অস্বীকার সাদ্দামের। খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দিচ্ছে না জনবিচ্ছিন্ন সরকার, অভিযোগ ফখরুলের। এ বিষয়ে আটকে আছে বিএনপির রাজনীতি, বলছেন তথ্যমন্ত্রী। দেশে করোনায় আরও ৪১ মৃত্যু, সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধিতে সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি। খুলনায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত কাল। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোরে মুষলধারে বৃষ্টিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা। মাথার উপর উন্নয়নের মেট্রো রেল, নিচের সড়কে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে মাছ ধরা। এই চিত্র রাজধানীর শেওড়াপাড়ায় মূল সড়কের। বৃষ্টির কারণে রাস্তায় জমা পানিতে চলছে মাছ ধরার উৎসব। রাস্তার মাঝখানে এরকম রেকর্ড কেউ করেনি যে রাস্তার মাঝখানে মাছ ধরছে, আমার বিশ্বাস। এইসব পুঁটি মাছ দেখাই যায় নর্মালি, আর হচ্ছে যে উনি থাপা মেরে ধরছে, আমি জাস্ট বেবেদের জন্য নিলাম আর কি, খেলা করবে ওরা আর কি, এই জন্য নিলাম। সকালেই রাজধানীবাসীর ঘুম ভাঙে ঝুম বৃষ্টিতে। বাংলায় জ্যৈষ্ঠ মাস চললেও মুষলধারের বৃষ্টি জানান দিচ্ছে বর্ষার মাস আষাঢ়ের আগমন বার্তা। গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি নগরবাসীর জন্য নিয়ে এসেছে চরম অস্বস্তি আর ভোগান্তিও। কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোড, পান্থপথ, ধানমন্ডি, তেস্তুরি বাজার, মিরপুর, মালিবাগ, সায়েদাবাদ ও ফকিরাপুল সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যায়। বিপত্তিতে পড়েন অফিসগামী মানুষসহ পথচারীরা। অফিস ছিল 8টায়, পরে আমার আসতে হয়েছে 10টায়। সমস্যা মানে বিশাল সমস্যা, বাচ্চাদের সব কিছুর সমস্যা, চলাফেরা। পিঠ আসছে না, পিঠের ভিতরে পরে কিছুক্ষণ আগে পা ব্যথা হয়েছে, আমার সাথেই আসতেছিল। মেট্রো রেল সহ অন্যান্য উন্নয়ন কাজ চলায় রাস্তাগুলো খানাখন্দে ভরা। জলাবদ্ধতার কারণে এসব খানাখন্দ দেখতে না পাওয়ায় দুর্ভোগে পড়ে যানবাহন। ফলে পানি ঢুকে কিছু জায়গায় গাড়ি বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। যানবাহন ঠিকমতো চলতে না পারায় তৈরি হয় দীর্ঘ যানজট, আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ে জনমানুষের ভোগান্তি। রাস্তা বুঝতে পারতেছি না যে কোথাও ভাঙা আছে কি কোথাও কি আছে, আমরা অনেক অ্যাক্সিডেন্ট হইতেছি। ওয়ারিং এ পানি ঢুকলে স্টার্ট হয় না, প্লাগে সমস্যা করে, অনেক সময় বিভিন্ন ধরনের ঝামেলা। পানি যখন আসছে তো সমস্যা হবে না, সারা রুটি পানি। বৃষ্টির মৌসুম এলেই জলাবদ্ধতা নিয়ে হয় নানা কথা। নিরসনে আশ্বাস মিলল, বছর ঘুরে আবারও রাজধানীতে হাজির হয় একই চিত্র। এ থেকে মুক্তি কি মিলবে, প্রশ্ন নগরবাসীর। এখান থেকে পানিটা নামতে পারতেছে না, হয়তো এই যে লাইনটা ভিতরে বালির জমা, পাথরটা তো জমা ভরে গেছে, এ কারণে হয়তো বা আপনার আমাদের কি কষ্ট হইতেছে। এখন তো যাবো, সে রিক্সাও যাইতেছে না, বলতেছি যে একটু পার করে দিতে, তাও দিচ্ছে না। রাস্তাঘাট ভালো হোক বা ড্রেনের উন্নয়ন হোক, এগুলো তো আমরা চাই, যেহেতু এলাকায় আমরা বসবাস করি। এত দুর্ভোগিত মনে করেন যে আর সহ্য হয় না। বলে যাচ্ছি, সমাধানের কোনো আশ্বাস দেয় ঠিকই, সবাই আশ্বাস দেয়, কিন্তু সমাধান পাচ্ছি না। এদিকে দেশ জুড়ে আরও বৃষ্টিপাত ও ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় আমরা বলেছি যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে পারে। মঙ্গলবার সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 21 মিলিমিটার। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জলাবদ্ধতার অভিশাপ থেকে এবারও মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। মেয়াদ শেষ হলেও জলাবদ্ধতা নিরসনে নেয়া মেগা প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র 50%। কাজ শেষ করতে আরও 2 বছর সময় চান প্রকল্প সংশ্লিষ্টরা। শেষ হচ্ছে না টাইডাল রেগুলেটর নির্মাণ কাজও। শাহিদা পিয়ার রিপোর্ট। কয়েকদিন আগে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে এভাবেই ডুবেছে বন্দরনগরীর বেশিরভাগ জায়গা। দীর্ঘদিনের এই সমস্যা থেকে মুক্তি দিতে 2017 সালে প্রায় 6,000 কোটি টাকা ব্যয় ধরে মেগা প্রকল্পের কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা। কিন্তু এক দফা মেয়াদ বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র 50%।
বর্ধিত সময়েও কাজ শেষ না হওয়ায় আরও 2 বছর প্রকল্পের মেয়াদ বাড়ানোর কথা বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। স্লুইস গেট সবগুলোর কাজে আমরা ধরেছি, 5টা স্লুইস গেট আছে এখানে। আর মেইন খালগুলোর মধ্যে আমরা প্রায় 40 কিলোমিটার আমরা কাজ অলরেডি করে ফেলছি, ড্রেন দুই দিকে ওয়াল দিয়ে। আর আপনি জানেন যে ওই ওয়ালের পাশে আবার রাস্তাও হবে, এই রাস্তার কাজগুলো কিন্তু আমরা ধরছি। আর আমাদের কিছু সমস্যা হয়েছে লকডাউনের কারণে, যেহেতু ওয়ার্ল্ডে এখন পুরোটাই লকডাউন চলছে। আমাদের লন্ডন থেকে গেট আসার কথা ছিল, কম্পোজিট মেটেরিয়াল আসার কথা ছিল, এবং এখানে পাম্প আসবে, জেনারেটর আসবে, নেদারল্যান্ড থেকে আসবে। তো ওদের কাছে আমরা পার্সু করছি, বাট লকডাউনের কারণে আমরা করতে পারছি না। লকডাউন খুললে তখন আমরা কিন্তু এটা ইন্সপেকশন করে আমরা নিয়ে আসতে পারবো। তো ইনশাল্লাহ আগামী বর্ষায় কিন্তু জোয়ারের পানি ইনশাল্লাহ ডুববে না। চলতি বছর জোয়ার প্রতিরোধক নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেটিও হচ্ছে না। ফলে বৃষ্টির সাথে জোয়ারের পানি যোগ হলে এবছরও চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। ভারী বৃষ্টি এবং যদি জোয়ার একসাথে হয় তাহলে চট্টগ্রামবাসী আরও এই বছর পুরাটাই নাকাল হবে। তবে প্রকল্পর এখন যে পর্যায়ে আছে, আমার মনে হয় আগামী বছর আমরা বেশ কিছু সুফল তার পাবো। কিন্তু সুফলটাকে ধরে রাখতে হলে তার রক্ষণাবেক্ষণটাকে গুরুত্ব দিতে হবে, এবং রক্ষণাবেক্ষণের ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রস্তুতি আমি দেখছি না। মেগা এই প্রকল্পের 6,000 কোটি টাকার মধ্যে এখন পর্যন্ত ছাড় হয়েছে 1,800 কোটি টাকা। অর্থ পেতে দেরি হলে কাজের গতি কমে যেতে পারে বলেও মত সংশ্লিষ্টদের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। অন্যদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যানজট তৈরি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী সহ যাত্রী ও চালকেরা। ভোর থেকে প্রবল বৃষ্টিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হওয়ায় যানবাহন চলাচল করে ধীর গতিতে। মহাসড়কের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার ও টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়কের ওপর হাঁটু পানি জমে। এতে পথচারী সহ গণপরিবহনে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েন। মহাসড়কে বিআরটির কাজ চলায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা বলে জানিয়েছেন গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের উপকমিশনার আল মামুন। 200 গজ পিছনে ছিলাম, 4 ঘন্টা ধরে দাঁড়াই রয়েছে বৃষ্টির লেগে। দেখছেন অবস্থা কি অবস্থা, এলাম ডিজিটাল বাংলাদেশ। টঙ্গিতে ঘুরে আইতে 5-6 ঘন্টা লাগছে, 7 ঘন্টা লাগছে আমার টঙ্গিতে এই পর্যন্ত আইতে। জামের জন্য খুব কষ্ট হইতেছে, বৃষ্টির কারণে যাইতে পারতেছি না, রাস্তায় যানজট বেশি। এখানে নামা দিছে, বাইপাসে যাইতে বলতেছে, যা বাইপাসও পাচ্ছি না। মাল নিয়ে আমি দাঁড়া রয়েছি, রাস্তাঘাটে পানি যাইতে পারতেছি না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রায় 17,000 কোটি টাকার মিড ডে মিল প্রকল্পটি একনেকে অনুমোদন দেয়া হয়নি। তা নতুন আকারে নতুনভাবে উপস্থাপন করতে ফেরত পাঠানো হচ্ছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রায় 5,239 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সকাল 10:30টায় বৈঠক শুরু হয়। গণভবন থেকে ভার্চুয়ালি এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, বাচ্চাদের স্কুলে খাবার দেওয়ার প্রকল্পটি ফেরত পাঠিয়েছে একনেক। প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন মিড ডে মিলে খিচুড়ি রান্নায় বাচ্চাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটতে পারে। বৈঠকে সময় মতো পরিবেশ ছাড়পত্র না পেলে সেটিকে সম্মতি হিসেবে ধরে নিতে হবে বলে অনুশাসন দিয়েছে প্রধানমন্ত্রী। ঢাকার চারদিকে শিল্প প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করে, তাই এই এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নারায়ণগঞ্জে বিজিবির অবকাঠামো তৈরির সিদ্ধান্ত অনুমোদন করা হয় বৈঠকে। একনেক বৈঠকে অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে যে খরচ হবে তার মধ্যে সরকারি অর্থায়নে 5,004 কোটি টাকা ও বাকিটা বৈদেশিক উৎস হতে ঋণ থেকে পাওয়া যাবে। সবাই করি, তিনি চান এটা দেওয়া হোক, তো যেভাবে এসছে এটা তার কাছে এবং কমিটির কাছে নানা প্রশ্ন ছিল, এই জন্য এটাকে বলা হয়েছে আপনি এটা ফেরত নিয়ে যান। এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় তারা নতুন নতুন আইডিয়া ভাবটা কমিউনিটি পার্টিসিপেশন, যেমন আরও বেটার কীভাবে দেওয়া যায়, প্যাকেজ না আনপ্যাকেজ, রান্না না, নানা আইডিয়া আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সকালে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মসূচিতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন সহ বেশ কয়েকজন। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ছাত্রদলের নেতাদের দাবি, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করেছে ছাত্রলীগ। আর এই ঘটনাকে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল বলছে ছাত্রলীগ।
সকাল 11:30টার দিকে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন সহ কর্মীদের উপর হামলা চালানো হয়। মাটিতে লুটিয়ে পড়েন ছাত্রদল সভাপতি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিতে মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। তার আগেই ক্যাম্পাসে মোটরসাইকেল মহড়া চালায় ছাত্রলীগ। ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। ছাত্রদল সভাপতির অভিযোগ, তাদের কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করেছে ছাত্রলীগ। অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার কর্মসূচি নিয়েছিল। তো সেই কর্মসূচি উপলক্ষে আমরা আজকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি টিএসসিতে অবস্থান নিয়ে। এরপরে ছাত্রলীগের 241 কর্মী আমাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং এই হামলায় আমাদের এখানে প্রায় 20 জনের উপর নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর। তাদেরকে আমরা ইসলামিক হাসপাতালে ভর্তি করেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতারা। ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল সাম্প্রতিককালে অনেক বেশি বেড়ে গেছে। বিভিন্ন দলীয় কর্মসূচি, কমিটি গঠনকে কেন্দ্র করে তাদের মধ্যে মতবিরোধ প্রকাশিত হয়েছে এবং সেটিরই বহিঃপ্রকাশ আজকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা দেখতে পেয়েছি। আমরা মনে করি তাদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ হিসেবে আজকে নিজেদের মধ্যে তারা এক ধরনের উপদলীয় তৎপরতার বহিঃপ্রকাশ হিসেবে আজকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড মঞ্চস্থ করেছে। হামলার ছবি মোবাইলে ধারণকালে ছাত্রলীগের হামলার শিকার হন অপর এক ব্যক্তি। তিনি নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিয়েছেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন তারা। এ কারণে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দিচ্ছে না ক্ষমতাসীনরা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব অভিযোগ করেন। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, প্রায় 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতি ধ্বংস করে মানুষের অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। এবং এই সরকার কত বড় প্রতিহিংসা পরায়ণ এবং কত তারা যে তাদের পায়ের নিচে মাটি নেই, যে তারা আজকে দেশটিতে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য ডাক্তাররা পরামর্শ দিচ্ছে যে বাইরে নিয়ে যাও, কিন্তু তারা বাইরে যেতে দিচ্ছে না। এটা হচ্ছে তাদের দুর্বলতা, তাদের রাজনীতিতে যে দেউলিয়াপনা, জনগণের সঙ্গে যে বিচ্ছিন্নতা, তারই প্রমাণ। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের মধ্যে আটকে আছে। দেশের উন্নয়ন অগ্রগতি তারা দেখেও দেখে না, বুঝেও বোঝে না। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার 52তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী, মানব উন্নয়ন, সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ এখন পাকিস্তানকেও পেছনে ফেলেছে, অথচ এর কিছুই সমালোচকদের চোখে পড়ে না। গণমাধ্যম ব্যক্তির স্বার্থে ব্যবহার করা অনুচিত বলে মন্তব্য করেন তিনি। সমাজ গঠনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকাও প্রত্যাশা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। উন্নয়ন, এই যে অগ্রগতি, এগুলো অনেকে দেখেও দেখে না, বুঝেও বুঝে না। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েই তারা সবসময় চিন্তিত। তাদের পুরো রাজনীতিটা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হচ্ছে। দেশের মানুষের স্বাস্থ্য কিংবা দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা কোনোভাবেই চিন্তিত বলে মনে হয় না। গণতন্ত্র ফিরিয়ে আনা ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করা বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন দলটির নেতারা। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তাদের। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলায় গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার,
ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের মির্জা আব্বাস বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে হসপিটালে আছেন। এক কথায় উনি খুব একটা ভালো নেই, এই অবস্থায় উনি হসপিটালে আছেন। এই বয়সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেভাবে থাকার কথা, সেবা, সুস্থতা, খাওয়া দাওয়া, তা না করে ওনাকে যেভাবে জেলে রাখা হয়েছিল, সেই অবস্থায় ওনাকে ভালো খুব আমরা আশা করতে পারি না। এই সরকারের সময় যদি অন্য কোনো গণতান্ত্রিক সরকার হতো, তাহলে এই ধরনের নির্যাতন করা হতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন চলেছে, এখনও চলছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা গণতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে অত্যাচার হচ্ছে, তার বিচার আমরা ইনশাআল্লাহ একদিন করব। এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে পুরান ঢাকার মশরীখোলা শাহ সাহেববাড়ি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও অবিভক্ত ঢাকার সবশেষ মেয়র সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায়ও মোনাজাত করা হয়। পরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে, তার সুচিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি গণতন্ত্রকে পুনর্জন্ম দিয়েছিলেন। উনি বাকশালকে বাতিল করে উনি গণমাধ্যমকে উন্মুক্ত করে বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্বহাল করেছিলেন। তো আমরা ওনার আদর্শকে ধারণ করে সামনের দিনগুলোতে আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব এবং একটি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ ভোট ব্যবস্থা পুনর্বহাল করে জনগণের সরকার প্রতিষ্ঠা যাতে হয় সেই ব্যবস্থা করব। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে, যা গত 23 দিনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড। করোনা ভাইরাসে প্রাণ গেল মোট 12,660 জনের। 1,765 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হলেন মোট 8,02,305 জন। 24 ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন 1,779 জন। এ নিয়ে সুস্থ হলেন মোট 7,42,151 জন। করোনা শনাক্তের হার 9.67, সুস্থতার হার 92.5 ও মৃত্যুর হার 1.58%। এদিকে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সাতক্ষীরা সীমান্ত জুড়ে কঠোর নজরদারি শুরু করেছে বিজিবি। কেউ যাতে সাতক্ষীরার কোনো সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করতে না পারে, সেজন্য সীমান্তে এই কঠোর নজরদারি। পাশাপাশি সীমান্ত জুড়ে রয়েছে গোয়েন্দা নজরদারি। সাতক্ষীরা 33 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল মাহমুদ জানান, করোনা সংক্রমণে ভারতে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সীমান্ত দিয়ে জনগণের অবৈধ যাতায়াতে ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। সেই প্রেক্ষিতে জেলার ভোমরা, গাজীপুর, কুশখালী, কালিয়ানী, মাদারা, কাকডাঙ্গা ও তলুইগাছা এলাকাগুলো স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এলাকাগুলোতে অতিরিক্ত টহল হিসেবে মোটর সাইকেল যোগে কঠোর নজরদারি চলছে। অবৈধ যাতায়াত বন্ধে নেওয়া হচ্ছে জিরো টলারেন্স নীতি। তিনি আরও জানান, সীমান্তে অবৈধ গমনাগমনের সময় এরই মধ্যে 8 বাংলাদেশিকে আটক করা হয়েছে। অন্যদিকে করোনার সংক্রমণ রুখতে খুলনায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে কাল। সীমান্ত জেলাগুলোতে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে উদ্বেগ বাড়ছে। দাবি তোলা হয়েছে, লকডাউন দেওয়ার সার্বিক বিষয় পর্যালোচনা করতে কাল বৈঠকে বসবে খুলনা জেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা। এদিকে মোংলা উপজেলায় চলছে 8 দিনের কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে পৌর শহরের সকল দোকানপাট। শহরের প্রবেশের সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে চলছে দ্বিতীয় দফার লকডাউন। নিত্যপণ্যের দোকান ছাড়া অন্য দোকানপাট এবং সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। এছাড়া চট্টগ্রামে করোনায় একদিনে 4 জনের মৃত্যু হচ্ছে। এ নিয়ে চট্টগ্রাম মহানগরীতে মারা গেলেন 123 জন। এদিকে সিলেটে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও 3 জনের মৃত্যু হয়েছে। সঞ্চয়পত্রের অর্থ প্রাপ্তিও যেন বড় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দিনে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিদের দেয়ায় লম্বা লাইনে দাঁড়িয়েও সবাই টাকা উঠাতে পারছেন না। জাতীয় সঞ্চয়পত্র অফিসগুলোর দাবি, প্রয়োজনীয় জনবল সংকটই এর কারণ।
করোনাকালে মানুষের বিনিয়োগের ক্ষেত্র এমনিতেই কমে গেছে। যাদের বিনিয়োগের সুযোগ নেই আর পেনশন থেকে পাওয়া টাকার বেশিরভাগই রাখেন ব্যাংকে। তবে আমানতে সুদের হার কমে যাওয়ায় 1 লাখ টাকা রাখলে বেশিরভাগ ব্যাংকে 400 টাকার বেশি মেলে না। অন্যদিকে সঞ্চয়পত্র কিনলে 900 টাকার কাছাকাছি পাওয়া যায়। তাই অনেকেই ঝুঁকে পড়েন সঞ্চয়পত্র কেনার দিকে। কিছুটা বাড়তি লাভ পাওয়ার এই প্রক্রিয়ার জন্য গ্রাহকদের বিড়ম্বনা পোহাতে হয় বেশি। দুর্ভোগের এমন চিত্র রাজধানী শ্যামলীতে জাতীয় সঞ্চয় ব্যুরো অফিসে। সকাল 9টায় অফিস খুলবে, কিন্তু টাকা পাওয়ার নিশ্চিতে সিরিয়াল পেতে আসতে হয় ভোরে। 3 তলায় অফিসের লাইন গিয়ে ঠেকে রাস্তার মোড়ে। 7টার সময় এসে আমি লাইন দিয়েছি, হলো আমার সিরিয়াল 8 নাম্বার, 8-এর লাস্ট নাম্বার, মানে 79, 80, এই 80 নাম্বার। যে আগে আসে সে আগে নেয়, যে আগে সে আগে নেবে, সিরিয়াল দিতে হয়। আমাদের মধ্যে একটা সিরিয়াল মেনটেন করি আমরা, ওই সিরিয়াল অনুযায়ী ওখানে বই পাঠাই। বাসা থেকে 5:30টায় পাঠাচ্ছি, এখানে এসে 6টায় জমছি। এটা একটা অনেক কষ্ট না? সঞ্চয়পত্রে অর্থ পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ অনেকের। 8:30টার দিকে দারোয়ান ভিতরে ঢুকাইছে, সমস্ত শরীর দিয়ে পানি পড়ছে। এই যে জুতো পরতে পারছি না, জুতোর ভিতরে কাপড় দিয়ে আসছি, এত কষ্ট। এখানে সঞ্চয়পত্র অফিসে আমরা বিনিয়োগ করছি আমাদের লাভের জন্য, কিন্তু সেখানে আমাদেরকে যে কষ্টটা দেওয়া হয় আর বলার মতো না। একজন লোক হলে, 2জন লোক হলে, তারপরে ওরা আসে দেরিতে, হ্যাঁ, যার ধরুন আমাদের এই বাইরে বসে থাকে। অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন জনবল সংকটের কথা। আমরা 3টা পর্যন্ত যত লোককে আমরা দিতে পারবো ততটাই দিতে পারি, সেক্ষেত্রে অ্যাভারেজে 300 বাসের মতো আমরা ছাড়তে পারি। ভোগান্তি রোধে সঞ্চয়পত্রের প্রক্রিয়া পুরোপুরি অনলাইন করার দাবি জানান ভুক্তভোগীরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। নতুন বাজেট বাস্তবায়নে 3,89,000 কোটি টাকা রাজস্ব আয়ের টার্গেট ঠিক করেছে সরকার। মহামারীতে বিপর্যস্ত অর্থনীতিতে ব্যবসায়ী ও উদ্যোক্তারা যখন শুল্ক, কর ও ভ্যাটে নানামুখী ছাড় চাচ্ছেন, তখন এত বড় টার্গেট কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন অর্থনীতি বিশ্লেষকদের। রাজস্ব আয়ে গতি বাড়াতে কর কাঠামোয় ব্যাপক সংস্কারের তাগিদ তাদের। করোনার দুটি ঢেউয়ে টালমাটাল দেশের ব্যবসা বাণিজ্য। শুধু আমদানি রপ্তানি নয়, অভ্যন্তরীণ বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকখানি। বিপর্যস্ত অর্থনীতি চাঙ্গা করতে তাই শুল্ক ও করে ছাড়ের পাশাপাশি ব্যবসা বান্ধব করনীতি চান ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রার বাজেটটা হওয়া উচিত না, এটা বরঞ্চ কর জালকে কেন্দ্র করে একটা বাজেট হওয়া উচিত, ব্যবসা বান্ধবতাকে কেন্দ্র করে একটা বাজেট হওয়া উচিত। প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাওয়াটাই আমাদের এবারের বাজেটে আমাদেরকে এটা দৃশ্যমান করতে হবে। তো আমরা বলতে পারি যে বাংলাদেশের কর হার অনেক বেশি। প্রতিযোগিতা করতে হলে আমাদেরকে প্রতিযোগিতামূলক ট্যাক্স নীতি আমাদেরকে প্রমোট করতে হবে। করোনার বড় ধাক্কা লেগেছে রাজস্ব আয়ে। 2.25 লাখ কোটি টাকার টার্গেটের বিপরীতে 9 মাসে এনবিআর আয় করেছে মাত্র 2.25 লাখ কোটি। এরপরও 50,000 কোটি টাকার ঘাটতি সত্ত্বেও এনবিআরকে নতুন রাজস্ব টার্গেট দেওয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা, যা বাস্তবসম্মত মনে করছেন না বিশ্লেষকরা। এই টার্গেট ঠিক করা, এইটা যদি বাস্তবসম্মত না হয়, যে অর্থনীতি থেকে রেভিনিউ আর্নিং হবে সেই অর্থনীতি নিজেই অচল। অর্থনীতি অচল থাকলে রেভিনিউ আর্নিং হবে না, এটা সবাই জানে। তো সেই ক্ষেত্রে আপনার রেভিনিউ আর্নিংয়ের বিষয়টা রেভিনিউ আর্নিংয়ের বাস্তবতায় রাখতে হবে। আর ওদিকে বাজেট বাড়াবেন, সেটার জন্যে আলাদা পয়সা কড়ি জোগাড় করার ব্যবস্থা করতে হবে। সরকারও চায় না নতুন করে কর বাড়াতে। সরকারি সেবার ফি ও জরিমানা থেকে আয় বাড়ানোর পাশাপাশি এবার নজর তাই বিদেশি উৎসের দিকে। সরাসরি চিপে এক লেবু থেকে কত রটা বের করবেন। এই বছর কিন্তু গত বছর থেকে আমাদের আয় বাড়বে, তবে আমরা যত চাই অত বাড়বে না। এইটা শুধু আমাদের বেলা না, প্রতিটি উন্নয়নশীল দেশ এই টানের মধ্যে বাস করে। আমরা চাই একটা আধুনিক উন্নত দেশ যত তাড়াতাড়ি পারি। এই জন্য আমাদের টাকা পয়সার প্রয়োজন হবে। এই জন্য আমরা টাকা ঘরের মধ্যে তো জোগাড় করবো, ধার কর্য করে আনবো। রাজস্ব বাড়াতে নতুন করদাতা খোঁজা এবং ঝুলে থাকা কর মামলা দ্রুত নিষ্পত্তির তাগিদ বিশ্লেষকদের। রেকর্ড পরিমাণ বড় বাজেটের খরচ জোগাতে এনবিআরকে আবারও বিশাল রাজস্ব আয়ের টার্গেট দিচ্ছে সরকার। কিন্তু অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, টার্গেট বাস্তবসম্মত না হলে বছর শেষে আবারও কাটছাট করতে হবে লক্ষ্যমাত্রা। আর তাই আয় বাড়াতে করের আওতা বাড়ানোর পাশাপাশি নজর দিতে হবে অর্থ পাচার এবং কর ফাঁকি রোধে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 1 জুলাইয়ের পর বন্ধ হবে সব অবৈধ মোবাইল ফোন। সেদিনের পর নকল বা অবৈধ পথে দেশে আনা কোনো ফোন নেটওয়ার্কে সচল থাকবে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
নকল ফোন, অবৈধ আমদানি, চুরি ও রাজস্ব ক্ষতিরোধে এই ব্যবস্থা নিচ্ছে বিটিআরসি। বৈধভাবে আমদানি উৎপাদিত মুঠোফোনের তথ্য ভাণ্ডারের সঙ্গে মোবাইল নেটওয়ার্কে চালু হওয়া ফোনের IMEI মিলিয়ে দেখা হবে। তবে 1 জুলাইয়ের আগে নেটওয়ার্কে সচল থাকা কোনো ফোন বন্ধ করা হবে না বলে নিশ্চিত করেছে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালকের ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আলম। 1 জুলাইয়ের পর কেনা অবৈধ ফোন আর সচল করা যাবে না বলে জানান তিনি। খুলনার কয়রায়ের 10 হালিয়া এলাকায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙে যাওয়া কপোতাক্ষ নদ সংলগ্ন বেড়িবাঁধ মেরামতের সময় ক্ষুব্ধ এলাকাবাসী কাদা ছুড়ে তাড়া করেছেন স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুকে। মঙ্গলবার সকাল 11:30টার দিকে খুলনা 6 আসনের এমপি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করতে থাকা বাঁধ পরিদর্শনে গেলে এমন পরিস্থিতি তৈরি হয়। এ সময় ট্রলারে থাকা সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু ফিরে যান। পরে পরিস্থিতি শান্ত হলে তিনি আবার বাঁধ এলাকা পরিদর্শন করেন। ক্ষুব্ধ এলাকাবাসী জানায়, পানি উন্নয়ন বোর্ডের বাঁধ মেরামতের কাজ স্থানীয় সংসদ সদস্যের নিকটে জোনরা করায় সেখানে কখনো মজবুত ও টেকসই বাঁধ তৈরি হয়নি। এজন্য তারা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করেছেন। তবে সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু জানান, তাকে উদ্দেশ্য করে কোনো কাঁদা ছোড়া হয়নি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি টেকসই বাঁধ নির্মাণ না হয় তারা ক্ষুব্ধ। রাজধানীর কলাবাগানে ডাক্তার সাবিরা রহমান হত্যার ঘটনায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, সাবিরার কোনো স্বজনই মামলার বাদী হতে রাজি হচ্ছেন না। স্বজনেরা নানা কারণ দেখাচ্ছেন। এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় পর পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করবে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, মামলার সব প্রক্রিয়া শেষ হলেও নিহতের পরিবারের কেউ এখনো মামলা করেননি। তবে চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপি হত্যার শিকার হয়েছেন ধরেই তদন্ত করেছে গোয়েন্দা পুলিশ। খুনের ঘটনা সম্পর্কে জানাতে জিজ্ঞাসাবাদের জন্য আরও 6 থেকে 7 জনকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। সোমবার কলাবাগানের 50/1 ফরেস্ট লেনের ভাড়া বাসা থেকে ডাক্তার সাবিরার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হসপিটালের কনসালটেন্ট ছিলেন। নিহত চিকিৎসকের পিঠে 2টি ও গলায় একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পায় পুলিশ। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূল হোতা সহ 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের লিগ্যাল মিডিয়া অ্যান্ড উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ঝিনাইদহ ও যশোর অভিযান চালিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের অন্যতম মূল হোতা আশরাফুল মণ্ডল ওরফে বস রাফি ও ম্যাডাম শাহিদা সহ 4 সদস্যকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত তরুণীদের টিকটকে মডেল হওয়া ও ভালো চাকুরি সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশসহ মধ্যপ্রাচ্যে পাচার করা হতো। পাচারের পর তাদের জোরপূর্বক মাদক সেবন করিয়ে পতিতাবৃত্তির কাজে বাধ্য করা হতো। সংবাদ শেষ করব, তার আগে বিআরবিকে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আমরা। রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ। 6,000 কোটি টাকার প্রকল্পেও জলজট থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। খিচুড়ি রান্নায় বাচ্চাদের লেখাপড়ার ব্যাঘাত সৃষ্টির শঙ্কায় একনেকে অনুমোদন পায়নি প্রাইমারি স্কুলের মিড ডে মিল প্রকল্প, নতুনভাবে উপস্থাপনের নির্দেশ। টিএসসিতে ছাত্রদলের কর্মসূচিতে হামলা, গুরুতর আহত কেন্দ্রীয় সভাপতি খোকন সহ বেশ কয়েকজন। ছাত্রলীগকে দোষারোপ, অভিযোগ অস্বীকার সাদ্দামের। খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দিচ্ছে না জনবিচ্ছিন্ন সরকার, অভিযোগ ফখরুলের। এ বিষয়ে আটকে আছে বিএনপির রাজনীতি, বলছেন তথ্যমন্ত্রী। দেশে করোনায় আরও 41 মৃত্যু, সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধিতে সাতক্ষীরা সীমান্তে কঠোর নজরদারি। খুলনায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত কাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।